সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহীন। ৮ থেকে বেড়ে নির্বাচনী সমঝোতায় ১০ দল। জামাতের সঙ্গে গাঁটছড়ায় নাখোশ এনসিপির একাংশ। দলটির দাবি, আধিপত্যবাদী শক্তি থেকে নিজেদের রক্ষায় বৃহত্তর ঐক্যের জন্য জামাতের সঙ্গে সমঝোতা। এর পক্ষে বিপক্ষে চিঠি চালাচালি, দলটিতে অস্থিরতা। এদিকে বিএনপি মহাসচিব বলেছেন, দেশকে অস্থির করতে কিছু লোক পেছন থেকে কাজ করছে। আধিপত্যবাদী শক্তির ও অস্থিরতার বিপরীতে জাতীয় ঐক্য কতদূর? সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় জোটের সমীকরণ, লাভ ক্ষতির হিসাব। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শেখ রবিউল আলম রবি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। এখন জেনে নেব আজকের প্রধান শিরোনামগুলো। ঢাকা ১৭ আসনেও নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ, দেশকে অস্থির করে ভোট বানচালে অপচেষ্টা দেখছেন মির্জা ফখরুল। সতর্ক থাকার আহ্বান। এনসিপি ও এলডিপিকে নিয়ে ১০ দলীয় জোট জামায়াতের। আধিপত্যবাদী শক্তি থেকে বাঁচতেই সিদ্ধান্ত, জানালেন নাহিদ। যোগ না দেওয়ার ঘোষণা সাবেক উপদেষ্টা মাহফুজের। জাতীয় নির্বাচন ঘিরে উৎসবমুখর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। জেলায় জেলায় মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার তোড়জোড়, ব্যস্ত প্রার্থীরা, সমর্থকদের উচ্ছ্বাস। নির্বাচন করতে চাইলে আগে হাদি হত্যার বিচার দাবি ইনকলাব মঞ্চের। শাহবাগ সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ। এই সরকারের আমলেই ন্যায় বিচারের প্রতিশ্রুতি। এবং ভারতের সংখ্যালঘুদের ওপর সহিংসতায় ঢাকার উদ্বেগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। বাংলাদেশ বিরোধী মতামত প্রতিষ্ঠার চেষ্টা দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, সামনের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জোট হচ্ছে, সমঝোতা হচ্ছে বিভিন্ন দলের সঙ্গে। কেউ দল ত্যাগ করছেন, কেউ পদত্যাগ করছেন, কেউ বা নির্বাচন থেকে সরেও আসছেন, আবার কেউ নির্বাচনের প্রার্থী হচ্ছেন অন্য দলের হয়ে। আর এইসব বিষয় নিয়ে দেশের যে সমঝোতার মধ্যে দিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, আবার জোটের মধ্যেও দলের মধ্যে অস্থিরতা রয়েছে, সেসব বিষয় নিয়ে আজকের আমাদের সম্পাদকীয়। প্রথমে প্রশ্ন করতে চাই এনসিপির নেতা সাইফের কাছে। আপনি আমাকে একটু বলবেন যে আপনারা তো আজকে কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন, এবং আজকে বিকেলে কিন্তু দেখেছি যে জামায়াত ঘোষণা দিয়েছিল যে আপনারা থাকছেন তাদের নির্বাচনী সমঝোতায়। ৮ দল পেরিয়ে ১০ দলের মধ্যে একজন থাকছেন, যেখানে এলডিপিওর সঙ্গে যুক্ত হলো। জামাতের সঙ্গে এই জোট গঠনটিকে আপনি কিভাবে দেখছেন একজন নেতা হিসাবে, এনসিপি নেতা হিসাবে? ধন্যবাদ আপনাকে। আমি পজিটিভলি দেখছি। কারণ হচ্ছে যে আমার ব্যক্তিগত যে জায়গাটা বা চিন্তা আমি করেছি, যে সেটা হচ্ছে যে এনসিপিকে জনগণ আসলে একটি তৃতীয় শক্তি হিসেবে দেখতে চেয়েছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের লড়াইটা শুরু হয়েছে। এবং আমরা যেই পরিবর্তনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, সেই লক্ষ্যে আসলে আমরা এগিয়ে যাচ্ছিলাম। সেই লক্ষ্য পরিপূর্ণ হওয়া বা পূর্ণ হওয়ার যে জায়গাটা, সেটা অনেক ক্ষেত্রে অনেকভাবে বাধাগ্রস্ত হয়েছে। পুরানো যে এস্টাবলিশমেন্ট, যেই মানুষজন সিস্টেমের ভিতরে রয়ে গিয়েছিল, বা পুরানো রাজনৈতিক দল যারা আসলে বর্তমানে তাদের কার্যক্রম চালনা করছে, তাদের একটা ভূমিকার জায়গা থেকে সব মিলিয়ে আসলে তরুণদের যে চিন্তার জায়গাটা, সেটা অনেকাংশেই আসলে বাধাগ্রস্ত হওয়ার সর্বশেষ একটি করুণ পরিণতি আমরা দেখলাম আমাদের শহীদ হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। সে কিন্তু পরিপূর্ণভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্তর যেই বয়ানটা আমরা দিচ্ছি, যেই ধারণাটা আমরা দিচ্ছি, সেটা সে ধারণ করতে এবং সেই লক্ষ্যে সে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তফসিল ঘোষণার পরের দিনই আসলে আমরা দেখলাম তার পরিণতি কি হলো। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন যে পরিবর্তনের লক্ষ্যে তরুণরা রাজনীতি করার চেষ্টা করছে, সেখানে আসলে বিভিন্ন দেশ, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন এজেন্ডার যারা মানুষজন আছে, তাদের একটা বাধার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। তো সেই লক্ষ্যে আমরা মনে করি
এই পরিবর্তনের জন্য যারা আসলে লড়াই করতে চাচ্ছেন, যারা আসলে মোর উইলিং, সেই পাওয়ারগুলোকে আসলে এক ছাতার নিচে আসাটা জরুরি। তো সেই জায়গা থেকে বর্তমানে সেটা হয়েছে। যদিও আমরা মনে করি যে আসলে যদি 300 আসনে এনসিপি এককভাবে ইলেকশন করতে পারতো সেটা খুবই ভালো হতো, কিন্তু বর্তমানের যে বাস্তবিক যে প্রেক্ষাপট সেটার অনুযায়ী আসলে আপনারা তো ঘোষণাও দিয়েছিলেন যে 300 আসনে আপনারা প্রার্থী দিবেন বা আপনারা এককভাবে নির্বাচন করবেন, এরকম হ্যাঁ, একটা ঘোষণা দিয়েছিলেন আমরা আপনারা আগে। ঘোষণা দিয়েছি, সে অনুযায়ী আমরা মনোনয়নপত্র ফর্ম বিক্রি করেছি এবং আমাদের প্রিপারেশন সেই অনুযায়ী কিন্তু রয়েছে, এখনও স্টিল রয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা 8 আসনের যেরকম একটা ঘটনা ঘটে গেল, ঢাকার বাইরে সিচুয়েশন আরও ডিফিকাল্ট। আপনার যেখানে প্রধান নির্বাচন কমিশনার বলছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং তার টোনেই বোঝা যাচ্ছে যে এরকম আরও 8-10টা ঘটনা ঘটলেও কিন্তু সমস্যা নেই। এবং আপনি আজকে দেখবেন সাবেক যেই প্রতিমন্ত্রী ছিল আওয়ামী লীগের, তিনি কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছেন যে এনসিপি খুব তাড়াতাড়ি নাই হয়ে যাবে, বা তাদের একটা মূল টার্গেট হচ্ছে তরুণরা। তো তারা তরুণদেরকে, আওয়ামী লীগের প্রধান শত্রু এই গণ অভ্যুত্থানের, জুলাই গণ অভ্যুত্থানের যে তরুণ নেতৃত্বের যারা আছেন তাদেরকে টার্গেট করা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সময় ঐক্যের অত্যন্ত প্রয়োজন, এবং যারা আসলে সংস্কার এবং বিচারের জায়গাটাকে প্রধান ফোকাস রাখছে এবং একসাথে অ্যালাইনমেন্ট হয়ে কাজটা করতে চাই, সেই জায়গা থেকে আমরা মনে করেছি এই জোটটা হয়েছে। মানে আপনারা শঙ্কা থেকে আসলে এরকম একটা জোটের দিয়ে গেলেন? শঙ্কা এবং বর্তমানে যে বাস্তবিক সিচুয়েশন সেই জায়গা থেকে বলছি আর কি। আর এখানে একটা বিষয় যে গতকালকে আমি দেখেছিলাম যে আপনারা জামাতের সঙ্গে জোট না করার প্রশ্নে আপনারা 30 জন কেন্দ্রীয় নেতা আপনারা চিঠি দিয়েছিলেন বা স্মারকলিপি দিয়েছিলেন নাহিদ ইসলামের বরাবর। তো আপনি সেই একজন তার মধ্যে। তো আপনার এই আপত্তি থাকা সত্ত্বেও আপনি জোট মেনে নিচ্ছেন, এই জামাতের সঙ্গে যে সমঝোতা মেনে নিচ্ছেন? এটা একটু ভুলভাবে মিডিয়াতে এসছে, এটা সম্পূর্ণ ইন্টারনাল। এখন আমাদের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা চিঠিটা তো আপনাদের মানে পাবলিক চিঠি করার ইয়া না, এটা তো বরাবর হচ্ছে আহ্বায়ক বরাবর পাঠানো হয়েছে, এটা তো মিডিয়াতে দেওয়ার কথা না। এটা আমাদের ভেতর থেকে কোনো একজন হয়তো এটা বাইরে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখন অভ্যন্তরীণ মিটিং হয়েছে, যখন জোটের ব্যাপারে আলাপ হয়েছে, সেই সময় আমাদের খুব কম ছিল। তো ওই সময়ের মধ্যে আহ্বায়ক বরাবর হচ্ছে যারা আমরা বলছি যে আমরা জামাত বা বিএনপি কারো বিপক্ষে আমাদের অবস্থান না, আমরা বলছি যে আমরা আসলে চাই যে স্বতন্ত্রভাবে ইলেকশনটা করা যায় কিনা, সেই লক্ষ্যে আসলে আমাদের অবস্থানটা ছিল, এবং আমরা আহ্বায়কের কাছে সেটাই জানিয়েছি যে জোটের ব্যাপারে পুনর্বিবেচনা করা যায় কিনা। এবং সেটা খুব কম সময়ের মধ্যে এই চিঠিটা আমাদের আহ্বায়ক সাহেবের কাছে পাঠানো হয়েছে, এবং পরবর্তীতে এইটা মিডিয়াতে এনে একটা মানে পক্ষ বিপক্ষের একটা জায়গা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যেটা আসলে জোটের পক্ষে বা বিপক্ষে বা জামাতের পক্ষে বিপক্ষে এরকম একটা জায়গা তৈরি হয়েছে। এখানে আমাদের 2-1 জন নেত্রী যারা পদত্যাগ করেছেন তারা আসলে একদমই বিপক্ষে জামাত ইসলামীর সাথে জোট করার ক্ষেত্রে। কিন্তু আমরা বলেছিলাম যে 300 আসনের তখন কি ক্ষেত্রে বিষয়টা ন্যারেটিভ থাকে, যখন আপনাদের দলের নেত্রী যখন পদত্যাগ করছেন, নির্বাচন থেকে সরে আসছেন জামাতের সাথে জোট করার কারণে, তখন আর সেটা ন্যারেটিভ থাকে কালেক্টিভ কিভাবে? যখন 30 জনের কথা বলছেন, এখানে 30 জনই আসলে পদত্যাগ করার মেন্টালিটি নিয়ে আহ্বায়ককে সেই কথাগুলো বলেনি, এটা আমি বলতে চাচ্ছি। আচ্ছা জি, আমাদের উদ্দেশ্যটা ছিল যে আমরা কি আসলে 300 আসনে প্রার্থী দিতে পারি কিনা। কিন্তু আমরা এটাও বলছি যে দলের যেটা সিদ্ধান্ত হবে সেটার পর আমরা শ্রদ্ধাশীল, কারণ আমাদের এটা নিজেদের ঘর, এবং ঘরের ভিতর অভ্যন্তরীণ আমাদের তর্ক বিতর্ক, মত দ্বিমত অনেক কিছুই হতে পারে, কিন্তু কালেকটিভলি যে সিদ্ধান্ত আমাদের আহ্বায়ক সদস্য সচিব বা নীতি নির্ধারক বডি নেবেন সেটার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল থাকবো। জি, আমি আপনার কাছে আবার আসবো এই বিষয়টা নিয়ে। আমি শেখ রবিউল আলম আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে জামাতের সঙ্গে যে এনসিপির যে আজকে একটা নির্বাচনী সমঝোতা হলো, যেখানে এলডিপিও আপনাদের সঙ্গে যুগপথে শরিক ছিল, 20 দলীয় জোটে ছিল, তারাও তো আজকে দেখলাম মানে অলি আহমদের যে এলডিপি, তারাও যুক্ত হয়েছে এবং এনসিপিও যুক্ত হয়েছে, জামাতের সঙ্গে সমঝোতা করেছে। আপনি এই নির্বাচনী সমঝোতাকে আপনার বিএনপি কীভাবে দেখে, আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহ-আলোচক, এই মুহূর্তে যারা সময় টিভির সাথে যুক্ত আছেন। জোটের রাজনীতি, জোটের নির্বাচন, জোটের আন্দোলন, এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত। জি, এবং এই জোটগুলি যতটা না আদর্শিক তার চেয়ে বেশি কৌশলগত, আবার যদি আরেকটু অ্যাডভান্স হয়ে বলেন তার চেয়ে বেশি ক্ষমতায় যাওয়ার জন্য একটা ঐক্যবদ্ধ চেষ্টা। রাজনৈতিক আদর্শ ভিন্ন, দর্শন ভিন্ন, কিন্তু একটা অ্যালায়েন্স তৈরি করে কিভাবে ক্ষমতার অংশ হওয়া যায় কোনো বড় শক্তির সাথে থেকে বা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সাথে থেকে, সেই চেষ্টা বাংলাদেশের রাজনীতিতে একেবারে প্রতিষ্ঠিত দীর্ঘদিন ধরে আছে, তার অংশ হিসেবে আমি দেখছি। এনসিপি এবং এলডিপির জামাতের জোটে যাওয়াটাকে আমি খুব নেগেটিভলি দেখছি না, কিন্তু এনসিপির জন্য এটা একটু বিব্রতকর হবে।
যেমন ধরেন একটা সময় মনেই হয়েছে আজ থেকে হয়তো 6 মাস আগে যে এনসিপির নেতৃত্বেই আর একটা জোট হতে পারে, অথবা এনসিপি একটা বড় রাজনৈতিক স্টেক হোল্ডার হতে যাচ্ছে, জন বড় আকাঙ্ক্ষা ধারণ শক্তি করে। তৈরি হতে পারে, হ্যাঁ, আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। পরিবর্তিত রাজনীতি, পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থাপনায় যে গুণগত পরিবর্তন নিয়ে একঝাঁক তরুণ এসেছে, সেখানে যে রাজনৈতিক ওটাকে বলা হয় যে নতুন আবহ তৈরি করার যে একটা নেতৃত্ব আবহ, সেই জায়গায় কিন্তু সেটা কিন্তু নস্যাৎ হয়ে যাবে, এবং সেই আশা মানুষের মধ্যে আর থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে না। মানে আমি বলতে চাচ্ছি যে জোটটা এনসিপির নেতৃত্ব হতে পারত, সেই জোটটা এখন জামাতের নেতৃত্বে এনসিপিকে যেতে হচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক বিবেচনায় তারা হয়তো বিচক্ষণতার পরিচয় দিয়ে এই বিদ্যমান পরিস্থিতিতে সেটাই তাদের জন্য ওয়াইজ হতে পারে। সে জায়গায় আমি এনসিপিকে বলছি না সে ব্যর্থ হয়েছে, তাকে হয়তো এই কৌশল নিতে হয়েছে, কিন্তু মানুষের কাছে যে নতুন বার্তা এনসিপি নিয়ে এসে একটা বৃহত্তর শক্তি জানান দেবে, সেটা কিন্তু আপনার সে আশাহত হয়েছে মানুষ। আমার খুব পছন্দের সে একজন বক্তা, সবসময় অনেক অনেক ভালোই বাস্তবিকভাবে এনসিপির বিষয়ে উপস্থাপন করেন সাইদ মুস্তাফিজ। সে তৃতীয় শক্তির কথা বলছিল যে এনসিপি এখন তৃতীয় শক্তি। তৃতীয় শক্তি এনসিপি থাকবে কিনা সন্দেহ থাকবে, কারণ হচ্ছে আপনি যখন জামাতের নেতৃত্বের মাঠে জোটের মধ্যে চলে যাবেন বা সমঝোতার মধ্যে চলে যাবেন, তখন যে পরিস্থিতিটা হবে সেটা হচ্ছে জোটে অংশ নেওয়া অনেক দলের মতো একটা হয়ে যাবে এনসিপি। অনেক দলই তো জোটে আছে, তার মতো একটা জায়গা হবে, এবং যার অধীনে বা যে বড় দলটির অধীনে জোট থাকে, আমি জামাত এবং বিএনপি বলে বলছি না, অথবা একসময় পতিত আওয়ামী লীগের কথা বলছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগ, তাদের সাথেও যারা জোটে গিয়েছে, জোটটা হয়ে যাওয়ার পর আলটিমেটলি ওখানে যে কোনো বড় দলটি কর্তৃত্বটা নিয়ে নেয়, চ্যালেঞ্জটা সেই নেয়, এবং তার নেতৃত্বেই সবাইকে রাজনীতিটাও করতে হয়, জোটের সাথে ঐক্যবদ্ধও থাকতে হয়। তো সে জায়গায় গিয়ে এনসিপি কতটা স্বতন্ত্রতা বজায় রাখতে পারবে নির্বাচনের রাজনীতি, অথবা ধরেন এই নির্বাচনের পরে সরকার গঠনের প্রক্রিয়া, অথবা বিরোধী দল, অথবা ধরেন তৃতীয় বিরোধী দল, সেই জায়গায় এনসিপি কতটা তাদের উপস্থিতির এবং সক্ষমতার জানান দিতে পারবে, সেটা নিয়ে আমার সন্দেহ তৈরি হচ্ছে। একটা কথা বলে রাখি, প্রতিযোগিতাপূর্ণ ভোট এবং প্রতিষ্ঠিত গণতন্ত্রের জায়গায় শেষ মুহূর্তে জনগণ দ্বিধারার মধ্যেই সীমাবদ্ধ থাকে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, দ্বিধারা, রিপাবলিকান, জি। ডেমোক্রেট। হ্যাঁ। আপনি যদি কনজারভেটিভ পার্টি আর লেবার পার্টি যদি যান আপনি ইউকেতে, আপনি যদি ভারতেও যান দেখবেন কংগ্রেস, বিজেপি এর মধ্যে থাকে। অর্থাৎ মানুষ বহু ভাগে বিভক্ত আর থাকে না। প্রতিযোগিতা যখন ক্লোজ হয়ে আসে, তখন মানুষ দুটি ধারার মধ্যেই প্রতিযোগিতাটাকে মানে সীমাবদ্ধ হয়ে যায়। সেখান থেকে হয়তো একটা নতুন শক্তি, উদাহরণ 10টি দল মিলে এক ধরনের মানুষের প্ল্যাটফর্ম হবে, জনগণের কথা বলছি। আবার বিএনপি নেতৃত্বে যে জোটটা আছে সেখানে আরেক ধরনের প্ল্যাটফর্ম তৈরি হবে। নির্বাচন যত ঘনিয়ে আসবে সেদিকেই যাবে। এর আগে মনে হচ্ছিল যে অনেকগুলি রাজনৈতিক শক্তি দেখা যাচ্ছিল, বিএনপি আছে, জামাতি ইসলাম আছে, এনসিপি আছে, এলডিপি আছে, গণ অধিকার পরিষদ আন্দোলন আছে, মানে গণ অধিকার পরিষদ, জি, হ্যাঁ, গণ অধিকার পরিষদ আছে। মনে হচ্ছিল যে অনেকগুলি শক্তির জানান দিতে পারছে। আবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে, তারাও খেলাফত আন্দোলন, অনেকগুলি দলগুলো আছে, বিশেষ করে চরমোনাই ফিরোজ সাহেবের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সম্ভবত, তো তাদেরও একটা ব্যাপক উপস্থিতি মনে হচ্ছিল, জানান দিচ্ছিল, তারা একেবারে শীর্ষ দল, জনপ্রিয় দল। কিন্তু দেখলেন যে নির্বাচন আসার সাথে সাথে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গিয়ে দুটি বলয় তৈরি হচ্ছে। গণতন্ত্রের জন্য এই প্রতিযোগিতা ভালো, বহুদলীয় গণতন্ত্রের উপস্থিতি এটাকে জানান দেয় যে অনেকগুলি দল শুধু দ্বন্দ্ব করতে জানে না, সংঘাত করতে জানে না, একত্রিত হতে জানে। আপনি কেমন পয়েন্টটা বুঝতে পেরেছেন? যে আমরা সবসময় ক্ষমতা লড়াই করছি না, আমরা সরব থাকছি। আপনি আমার সমালোচনা করছেন, অন্য দল সমালোচনা আমি করছি, কিন্তু আবার আমরা একত্রে বসতে জানি, আবার আমরা একত্রে সংঘবদ্ধ হয়ে একটা বড় শক্তি হতে চাই, চ্যালেঞ্জ নিতে চাই, পার্লামেন্টে যেতে চাই, সরকারে যেতে চাই। এই যে ধারা, আপনি যদি আদর্শতা ঠিক রাখেন, আমি বলছি নির্বাচন ব্যবস্থাপনার প্রতি যদি আপনি আস্থা রাখেন, জনগণের উপর যদি আপনি নির্ভর করেন, নির্বাচনে যদি আপনি সহযোগিতা করেন, প্রতিযোগিতা যদি আপনি মানতে চান, করতে চান, আবার পরাজিত হলে যদি আপনি পরাজয় মানতে চান, তাহলে কিন্তু এই প্র্যাকটিস ইতিবাচক। রবি ভাই, আপনি একটু বলেন যে আমাকে, যে উনি যে শঙ্কার কথা বলছিলেন, বা নাহিদও আজকে প্রেস কনফারেন্সে বলেছে যে আধিপত্যবাদী শক্তির থেকে নিজেদের রক্ষা করার জন্য বৃহত্তর ঐক্যের প্রয়োজনে আসলে তারা এই জামাতের সঙ্গে জোটে গিয়েছে। আপনি কি শঙ্কাটাকে বাস্তবিক মনে করেন, বা আপনি এটাকে, ওনাদের এই শঙ্কার জায়গাটাকে কীভাবে মূল্যায়ন করবেন? যে শব্দ ব্যবহার করেছে সেটা খুব প্রাসঙ্গিক হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তো প্রজাতি আমরা এক,
এখন আপনি একটা জোটে গেলেন, তো সেই জোট কি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একক অবস্থান জানান দেয়, নাকি আধিপত্যবাদী বিরোধী শক্তি আরও অনেক বড় বড় অ্যালায়েন্স আছে, বড় বড় শক্তি আছে? এখন আপনি যদি মনে করেন যে আধিপত্যবাদী শক্তি মানে আপনার ইচ্ছাটা, জামাতে ইসলাম তো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে 24-এর আন্দোলনে তারা ছিল, জি। অংশ নিয়েছে, কিন্তু পাকিস্তানি আধিপত্যবাদী শক্তি যদি আপনি বলে থাকেন, সেখানে তো তাদের পক্ষ নিয়েছে। ঠিক আছে, এখন যদি আপনি সেই দেশটা যারা চাইলো না, স্বাধীনতা মনে করলো যে তারা রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে, অথবা আমি স্বাধীন স্বকীয়ভাবে একটা মানচিত্র চাইব, স্বাধীনতা চাইব, ভিন্ন দেশ চাইব, তখন যদি আপনার মনে হয় যে সেটা অন্য রাষ্ট্রের পারপাস সার্ভ করতে পারে, এই জন্য আমরা স্বাধীনতাটাই চাই না, তো সেই ধরনের শক্তির সাথে আতাত মানে এই বুঝায় না আধিপত্যবাদী বিরুদ্ধে শক্তি সব এক হচ্ছে। আমার ধারণা নাহিদ ইসলাম এই শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে হয়তো বা অত গভীরে যাননি, আমার কাছে তাই মনে জি হচ্ছে। সাহেব, আপনি একটু বলবেন যে আমি যে কথা ছিলাম আপনার সঙ্গে, আমি আবার আসতে চাই যে আপনারা 30 জন আপনারা স্মারকলিপি দিচ্ছেন, আমরা এর বিপরীতে আবার 170 জন আপনাদের কেন্দ্রীয় নেতারা জোট করার বিষয়ে প্রাসঙ্গিকভাবে আপনারা পক্ষে না, ছিলেন। সেটার ইয়েটা ছিল যে দল যেটা সিদ্ধান্ত নেবে এটার সাথে আমরা একমত, এটা ছিল মানে এটার সাথে দুটো আমিও পাল্টা একমত। পাল্টি না, বিষয়টা এটা মানে একটু পাল্টাপাল্টি না। আচ্ছা। তারপর যদি বলি যে এর মধ্যে থেকেও তো আপনাদের দুইজন নেত্রী পদত্যাগ করেছেন, দুজন নির্বাচন থেকে সরে এসছেন, আবার মাহফুজ আলম যিনি আপনাদের যাচ্ছিলেন তিনি আবার আপনাদের দলে যোগ দিচ্ছেন না, তিনি থাকছেন একাই। এটা মিলে কি এনসিপির মধ্যে যে অস্থিরতা তৈরি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এতে করে কি এনসিপিতে ভাঙনের কোনো সুর দেখা যাচ্ছে কিনা বা আমরা সুর শুনতে পাচ্ছি কিনা? না না, এটা এনসিপি কোনো ভাঙনের সুর নেই। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়াতে কেউ যদি ব্যক্তিগতভাবে এখানে কমফোর্ট ফিল না করে বা ফিল না করে যে তার যে নিজস্ব আইডিওলজি সেটা হয়তো এখানে ফুলফিল হচ্ছে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজনৈতিক দল তো আসলে কারো একক ব্যক্তি চিন্তার উপরে আসলে নির্ভর করে না। পরিপ্রেক্ষী অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী অনেক কিছুই ডিসিশন নিতে হয়, যেটা আসলে আমরা হয়তো 2-3 মাস আগেও হয়তো চিন্তা করিনি, কিন্তু সেটা এখন করতে হয়েছে, সেটা বাস্তবিক একটা জায়গা থেকে করতে হয়েছে। হ্যাঁ, এখানে যদি বলেন যে এই চলমান যে মতবিরোধ আপনাদের মধ্যে দেখা দিচ্ছে আর কি, সেটা কি নতুন মেরুকরণের সূচনা তৈরি করবে কিনা? না, নট রিয়েলি। আমি মনে করি না কোনো আলাদা কোনো মেরুকরণের সূচনা তৈরি করবে। একটা ভুল বোঝাবুঝির জায়গায় তৈরি হয়েছে, কারো একটু মন খারাপ থাকতে পারে, এটা পরবর্তীতে আমার মনে হয় যে এটা মিটিগেটও হয়ে যাবে। সেটা কাটিয়ে উঠতে কি কোনো উদ্যোগ নিচ্ছেন আপনারা? এটা দলীয় ভেতর থেকে আমাদের যারা নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে তারা কথা বলছে, আমাদের সদস্যদের যারা আছেন সবার সাথে কথা বলছে ডিসিশন। কারণ এটা তো ধরেন অনেকেই এক্সপেক্ট করছিল যে তাদের আসনে ইলেকশন করবে, তো সেই জায়গাটা যখন সংকুচিত হলো স্বাভাবিকভাবেই তারা মনক্ষুণ্ণ হবে, এটা তো খুব স্বাভাবিক। এবং মানে বর্তমানে এটা কিন্তু মানে জামাতের নেতৃত্বে জোট এই ব্যাপারটা কিন্তু মানে এখন আসলে ওইভাবে বলার সুযোগ নেই, কারণ এখানে যতগুলো রাজনৈতিক দল আছে এখানে আসলে সমানভাবে যেই ইলেকটোরিয়াল জোটের আসনগুলো বিবেচনা করা হচ্ছে, সেখানে এটা মেজার করা হচ্ছে যে মানে কোন আসন থেকে কে সম্ভব বের হয়ে আসতে পারবে বা কার জয়ের সম্ভাবনা বেশি। তো এই আলোকেই মূলত এই জোটের মেরুকরণের জায়গাটা এখন আগাচ্ছে। এটা আসলে ওইভাবে বলার সুযোগ নেই জামাত এবং 12টি দলের জোট। এখানে আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের আসলে সেই সমানভাবেই গুরুত্ব দেওয়া হচ্ছে, যদি যে দলের সম্ভাবনা যতটুকু বেশি তাকে সেই সমান মূল্যায়ন করা হচ্ছে। আর মূলত এই মানে বাংলাদেশে মানে এনসিপির উত্থানটা যদিও আমি মনে করি 7-8 মাস অনুযায়ী আসলে অনেক ভালো একটা অ্যাচিভমেন্ট এনসিপি পেয়েছে, কিন্তু আরও হয়তো বড় পজিশনে, যেটা ভাই বললেন যে হয়তো উনি দেখেছেন যে সম্ভাবনা দেখেছেন যে হতে পারতো, সেটা না হওয়ার পিছনেও আমি মনে আকাঙ্ক্ষা করি তৈরি যে হচ্ছিল আপনাদের প্রতি, হ্যাঁ, সেটা NCP না হওয়ার নিয়ে, সে পিছনে আকাঙ্ক্ষা কি মনে এখনো করি যে আছে? কালেকটিভলি যে আমাদের এস্টাবলিশমেন্ট বলেন বা আমাদের রাজনৈতিক নেতাদের যে দূরদর্শিতার জায়গাটা আমি দেখেছি, সেইটার একটা ব্যর্থতার ফলাফল এটা আমি বলতে পারি। কারণ মানে তারা আসলে কালেকটিভলি এই জুলাইয়ের তরুণ নেতাদেরকে ওইভাবে মানে ফিল করতে পারেনি যে এদেরকে আসলে কিভাবে সামনের দিকে হেল্প করা যায় বা কিভাবে গাইড করা যায়, বরঞ্চ তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে যে রাজনীতি করা হয়েছে সেটা আসলে খুবই আমার মনে হচ্ছে দুঃখজনক। কারণ রবি ভাইয়ের থেকে আমার বয়স অনেক অনেক কম, তো সেই জায়গায় আমি যখন নতুন একটি রাজনৈতিক দল খুলে আসব, আমি আশা করব যে উনি আমাকে শাসন করবেন, উনি আমাকে গাইড করবেন, কিন্তু উনি যদি আমাকে একদম প্রতিপক্ষ বানিয়ে আমাকে সমালোচনা করা শুরু করেন, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে নট রিয়েলি যে রবি ভাই আমার সাথে এরকম একটা সম্পর্ক, তো এইটা আসলে এনসিপির সাথে হয়েছে।
তো সেই জায়গা থেকে দেখা গেছে যে বিএনপি এবং এনসিপির জায়গাটা এরকম একটা মেরুকরণের জায়গায় দাঁড়িয়েছে, যেখানে আসলে বিএনপির সুযোগ ছিল যে সে সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে এবং দ্বিদলীয় যেই মূলনীতির রাজনীতির যে বলয় থাকে, সেখানে বর্তমানে বিএনপি একমাত্র সেই দলের জায়গাটাই ছিল, এবং আরেকটি দলের যেই ভ্যাকিউম ছিল সেটা এনসিপির ফুলফিল করার একটা বড় সুযোগ ছিল। সেটা মানে এখন যে শেষ হয়ে যায়নি মানে তা না, মানে রাজনীতি একটা দমের খেলা। তো এখানে এই খেলাতে বা এই পথ চলাতে সময় অনেক দীর্ঘদিনের। এই কথা যদি আমি বলি যে আপনি যেমন বলছিলেন যে প্রতিপক্ষ বানিয়েছিল এনসিপিকে, কিন্তু আপনি এনসিপি নেতারাও তো আপনার বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে কিন্তু নানা রকম বক্তব্য দিয়েছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ হ্যাঁ, সবাই দিয়েছেন। প্রতিপক্ষ তো যখন সবাই আপনি তো আমাকে সবাইকে বানাচ্ছিলেন। যখন আপনি আমাকে নিয়ে কটূক্তি করছেন, আপনি আমাকে ছোট করছেন, তির্যক মন্তব্য করছেন, এক সময় তো আমি তো ডেফিনেটলি আমাকে সেটার আনসার তো দিতে হবে। মানে আমি তো একদম চুপ করে এখানে বসে থাকার জন্য এখানে আসিনি। আমি এখানে এসেছি একটা নতুন পরিবর্তনের জন্য, যেই পরিবর্তনটা আমরা চেয়েছি যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল এখানে আসলে সামনের থেকে নেতৃত্ব দেব, কিন্তু সেটা বরঞ্চ আমি দেখেছি যে বারংবার বাধাগ্রস্ত হয়েছে, এবং সামনের দিকে কতটুকু তারা আসলে এটি এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা নিয়েও আমি আসলে সন্দিহান। কারণ তারেক রহমান সাহেব দীর্ঘদিন পর দেশে ফিরেছেন, ঠিক মানে আমি এখন আমার এনআইডি কার্ড পাইনি আর কি। তো তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন, তার 7 ঘন্টার মধ্যে এনআইডি হাতে পেয়ে যাচ্ছেন, এবং তাকে যে ভিআইপি প্রোটোকল দিয়ে আনা হচ্ছে, তো সেটা আসলে মানে কতটুকু বাংলাদেশের নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে, বা আমরা যে পরিবর্তনের কথাটা বলছি, আমি দেশের বাইরে লন্ডনে সাধারণ জীবনযাপন দেখাচ্ছি, কিন্তু দেশে এসে অঘোষিত প্রধানমন্ত্রীর মতো করে বিহেভ করছি। এবং আসার পরে আমি আরেকটা বিষয় খুবই মানে দুঃখ পেয়েছি যে উনি জুলাইয়ের যে নেতৃত্ব আছে বা জুলাইকে যে ধারণ করার জায়গাটা, আমার কাছে মনে হয়েছে তারেক রহমান সাহেব সেভাবে ওন করে না, এবং তার বক্তব্যে জুলাইয়ের সেই প্রসঙ্গটা আমি দেখিনি। এবং আমি মনে করেছিলাম যে জুলাইয়ের যেই নেতৃত্বের যারা আছেন তাদের সাথে তিনি কথা বলবেন, দেখা করবেন, কারণ কালেক্টিভলি এখন শেষ হয়ে গেছে না, এটা প্রথমে এসে অ্যাড্রেস করা উচিত ছিল। প্রথমে মানে ধরেন আমি যদি মনে করি যে মানে সে আসলে চাইলেই পারতো, মানে এমন না যে তার সাথে জোট থাকতে হবে, সে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সেভাবে অতিথি হিসেবে তার যেই সম্মেলন হলো সেখানে কিন্তু সে এই গেস্টারটা দেখাতে পারতো। তো এখানে সে জায়গাটা আমার মনে হচ্ছে ব্যাহত হয়েছে, এবং তার যেই লিডারশিপের জায়গাটা আমরা চিন্তা করছিলাম যে তিনি তরুণকে ধারণ করে বা সুন্দর রাজনৈতিক ধারাটা তিনি দেখতে পারবেন, সেই জায়গাটায় আমি মনে করেছি সেটা কালেক্টিভলি ব্যর্থ হয়েছে। প্লাস 24 কথা কিন্তু বলেছিলেন 24-এর কথা। 24-এর কথা তো এভাবে বললে হবে না ভাই। মানে আপনার 24-এর জন্য উনি যে মানুষটা 17 বছর ধরে বিদেশে অবস্থান করছিলেন, যার বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, যারা এইভাবে মানে এই জুলাই গণঅভ্যুত্থানের ফলে তো তিনি মুক্তি পেলেন, উনি এরকম রাজকীয়ভাবে দেশে আসতে পারলেন, সেটাকে কি আপনি একটা পার্ট হিসেবে রাখবেন? আপনাকে এটাকে ওন করতে হবে না? জুলাইকে আপনি বাদ দিয়ে আপনি এই যে এখন যে ইলেকশন করতেছেন, আপনারা যে এখন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখতেছেন, বা এই যে এখন আমরা রাজনীতির টেবিলে বসে যে আমরা একে অপরের সাথে মত পার্থক্য করতে পারছি, এটা তো জুলাই গণঅভ্যুত্থান না হলে তো সম্ভব হতো না। আপনি বলতেছেন একটা অংশ, এটা উনি বলছেন, এটা তো একটা অংশ উনি প্রায় বক্তব্যই কিন্তু গণঅভ্যুত্থান 24 নিয়ে যেটা উনি প্রকাশ করে বলেছেন, সেটাতে আমার হচ্ছে যে আপত্তি আছে, এবং সেটাতে আমি মনে করি যে এই বিষয়টা বলেন রবি ভাই, যে ওনারা মানে কিভাবে তারেক রহমান বললে ওনারা খুশি হবেন বা ওনারা সন্তুষ্ট হবেন। আচ্ছা, তারেক রহমান যেভাবে বলবেন সেটা জনগণের কাছে দায়বদ্ধ থেকে বলবেন। এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের খুশি করার জন্য তারেক রহমান বলবেন না, এটা ওনার কাজ না। আর তারেক রহমান 24 নিয়ে সবসময় বলছেন, সোচ্চার থেকে বলবেন কেন? শুধু তিনি তো 24 করেছেন, এখন আপনি কার কাছে চাইতে চাইবেন? হ্যাঁ, 24 নিয়ে এখন বলতে পারে জাতীয় পার্টি যদি নতুন অনুশোচিত হয়ে আসে, না আমরা 24 ধারণ করি, আমরা 24 নিয়ে কথা বলবো, 24 মাথায় তুলে রাখবো, জাতীয় পার্টি বলতে পারে। যারা 24 অর্জন করলো, 24 প্রতিষ্ঠিত করার জন্য যারা 17 বছর দেশের বাইরে থাকলো, যারা নিধন হলো, গুম হলো, আনসার স্ক্রিনিং হলো, মামলা খেলো 116টার উপরে, এই 24 প্রতিষ্ঠিত করবার জন্য, মানে গণতন্ত্র, সুশাসন, জনগণের ক্ষমতায়ন, এটাই তো 24 নতুন বাংলাদেশ। সবই ঠিক আছে, তা সেটা প্রতিষ্ঠা করার জন্য যিনি নেতৃত্ব দিলেন, সবই করলেন, সমন্বয় করলেন, তারাও করেছে, সবাই মিলে করা, 24 সবাই অর্জন। তো সেই অর্জনটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কিভাবে উপস্থাপন করবেন তিনি ভালো জানেন, এবং সেভাবে তিনি করছেন। হ্যাঁ, আমি তার সেন্টিমেন্টকেও মানে গুরুত্ব দিই। আমরা ওভাবে বললে সবাই খুশি হয়ে যায় বলতে পারলে ভালো হতো,
কিন্তু মনে রাখা দরকার আপনি যার সাথে রাজনৈতিক প্রতিযোগিতা করবেন আপনার সব বক্তব্য তার পছন্দ হবে না, আর উনি যেভাবে পছন্দ করেন সেভাবে আমিও বলতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। অতএব 24-এর বিশেষ গুরুত্ব কোনো গোষ্ঠী দল পাক এটা বাংলাদেশের মানুষ চায় না। 24 সবাই অর্জন, 24-এর অর্জন পরিপূর্ণ করবার জন্য আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি। নতুন রাজনৈতিক দল এনসিপি হয়েছে, এই যে আমি আবারও বলছি তারা একটা বলয় তৈরি করেছে, একটা সমঝোতা করেছে, আমি খুবই ইতিবাচকভাবে দেখি। একটা জিনিস তো হবে, সেটা হচ্ছে এটা করার একটা কারণ আছে, কারণ হচ্ছে বিএনপির যে জনপ্রিয়তা এবং ভোটের রাজনীতিতে বিএনপির যে অবস্থান, এটা তো সত্য যে সারা দেশব্যাপী 30টি আসনেই বিএনপির একটা মজবুত অবস্থান রয়েছে। সেটাকে যদি সব জায়গায় একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলতে হয়, রাখতে হয়, তাহলে নিশ্চয়ই জামাত এনসিপি সহ যে বলয়টা করছে এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হবে ভোটের রাজনীতিতে। আমি এটাকে ইতিবাচকভাবে দেখি এই কারণে যে জনগণ অনেকগুলি অপশন পাবে, জনগণ ভালো প্রার্থী পাবে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আসনে প্রত্যেকটা কেন্দ্রে একটা প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা ক্রিয়েট হবে। তার মানেটা হচ্ছে কি, জনগণ কিন্তু প্রতিযোগিতার মধ্যে চলে আসছে, রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিযোগিতা মানে জনগণের মধ্যে প্রতিযোগিতা। আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি, কিন্তু আমার সংখ্যাটা ওই একটা জায়গায় রয়েছে, সেটা হচ্ছে যে জামাত এখানে লাভবান হবে, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, তারা আরেকটা বড় শক্তি হিসাবে একটা জোটকে নিয়ে এখানে আবির্ভূত হতে পারছে, এটা জামাতের সফলতা। আমরা এগুলি ফেস করতে জানি, অতীতে করেছি, আমরাও এইটা রাজনৈতিক বা ভোটের চ্যালেঞ্জ দিতে চাই, সেটাও ঠিক আছে। এনসিপির যে জায়গাটা হবে, আমি ওই কথাটা বলতে চাচ্ছিলাম, জনগণ এনসিপি কিনে যে আশাটা দেখেছিল সেখানে কিছুটা হলে হুঁচট খাবে। জি, রবি ভাই যদি বলেন যে এই এনসিপি এবং জামাতের যে সমঝোতাটা হয়েছে সেটা কেন বিএনপির সঙ্গে হলো না? বিএনপির সাথে সবার সমঝোতা হতে হবে মানে এরকম না বিষয়টা। এনসিপি যেভাবে তাদের যে দাবি দাবাগুলি আছে আর বিএনপি সেটা যেভাবে মূল্যায়ন করতে চায়, সেখানে নিশ্চয়ই ঘাটতি আছে। জামাতের এনসিপিকে যতটা ছাড় দেওয়ার সুযোগ আছে, কারণ জামাত এই কথা বললে কেমন হবে জানি না, উইন করার সিটের সংখ্যা নিশ্চিতভাবে অনেক কম। আপনি প্রিভিয়াস রেকর্ড যদি ধরেন, হ্যাঁ জনগণ তো যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সেটা অন্য কথা বলছি। আমরা যে এই যে 12টা ইলেকশন হয়েছে, সেই জায়গায় যদি আপনি দেখেন, মানে সংসদীয় ইলেকশন, সেখানে জামাতের মেজরিটি পাওয়ার নিশ্চিত প্রার্থী অথবা জনপ্রিয়তা অনেক আসনে কম। অর্থাৎ তারা সমঝোতার মাধ্যমে এনসিপিকে যতগুলি আসন দিতে পারবে, বিএনপি তা পারবে না। কারণ বিএনপির বারবার মেম্বার অফ পার্লামেন্ট হওয়া প্রার্থী আছে, যোগ্য নেতা আছে, প্রতিষ্ঠিত নেতা আছে, বারবার ইলেকশন করেছেন, তাদেরকে মাইনাস করা যায় না এক পেকেও। কিন্তু জামাতের এটা অনেক বেশি আছে বিধায় এনসিপি ওই অপশনটাই বেছে নিয়েছে। যে সাহেব, আপনি একটু বলবেন যে আপনারা আসলে যে সমঝোতাটা হয়েছে, নিশ্চয়ই প্রাথমিক আলোচনা হয়েছে যে আপনারা আসলে কতটি আসনে যাচ্ছেন বা কতটা আসনে আপনাদের দেওয়া হবে জামাতের পক্ষ থেকে, এমন কোনো আলোচনা হয়েছে কিনা? আমি তো বললাম যে এটা কালেকটিভলি কথা হচ্ছে, মানে কেউ কাউকে এখানে দেওয়ার কিছু নেই। এখানে প্রত্যেকটা 300 আসন ধরে এখানে যদি মনে হয় যে এনডিপির সম্ভাবনা আছে, তাকে আমরা মনে করছি যে সেখানে তাকে দেওয়া উচিত। এইভাবে আসলে আলাপটা আগাচ্ছে। যদি এটা মনে হয় যে এনসিপির 50টা আসনে আসলে তাদের থেকে বেটার প্রার্থী আছে, সেখানে 50টা আসন দেওয়া হবে। আবার যদি মনে হয় যে না, এটা কমানো হতে পারে, এরকম করে আলোচনাটা। যেহেতু ইলেকশন করবেন, আপনারা তো আপনাদের প্রতীক নিয়ে অনেক আন্দোলন করেছেন এবং সবশেষ শাপলা প্রতীক না পেয়ে শাপলা কলি পেয়েছেন আপনারা। আগামী নির্বাচনে যেহেতু আপনারা সমঝোতা করছেন জামাতের সঙ্গে, এলডিপি সহ 8 দল যারা রয়েছে, আপনারা কি জামাতের দাঁড়িপাল্লা ইলেকশন করবেন যারা প্রার্থী হবেন? না না না, ডেফিনেটলি আমরা শাপলাকলিতেই ইলেকশন করছি এবং প্রাউডলি করছি। মানে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা আছে, পদ থেকে নেমে আরেকটা দলে যোগ দেওয়ার মতো চিন্তাধারা আমাদের নেই। রবি, আপনার শেষ প্রশ্ন করবো আপনার কাছে যে মির্জা ফখরুল আলমগীর আপনার দলের মহাসচিব, তিনি বলেছেন যে দেশকে অস্থির করতে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে। এনারা কারা এবং কেন সেই উদ্দেশ্য বা কি লক্ষ্যে তারা এগুলি করছে? অতীত ফ্যাসিবাদী শক্তি আছে, একটা অংশ অদৃশ্য হয়েছে, অথবা ধরেন আত্মগোপনে আছে, অথবা পার্শ্ববর্তী দেশে আশ্রয় আছে, কিন্তু তাদের চেষ্টা রয়েছে বাংলাদেশের গণতন্ত্রের যে উত্তরণ সেটা বাধাগ্রস্ত করা, অথবা ধরেন নস্যাৎ করে দেওয়া। এবং হাদি হত্যা তো তারই অংশ। আবার অনেকেই এখনো পর্যন্ত হুমকিতে আছেন, যারা প্রথম সারিতে থেকে আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারেন, একটা স্টেবল গণতন্ত্র বাংলাদেশে আসুক, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, প্রতিযোগিতাপূর্ণ মানে যেটাকে বলা হয় সংসদ, কার্যকর সংসদ চলুক, গণতন্ত্রের উত্তরণ, এটা চায় না এরকম একটা শক্তি আঞ্চলিকভাবে আছে, আন্তর্জাতিকভাবে আছে, ডোমেস্টিক্যালি আছে, তারা তৎপর আছে। তারা এই চ্যালেঞ্জ আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিতে হবে। ধন্যবাদ সাহেব ভাই, রবি ভাই, দুজনকে ধন্যবাদ আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে আসার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।